আমি সিরিয়াসলি আমি ভাবি আমি কি ছিলাম। তুমি খুব ভালো মেয়ে ছিলে, আছো, চিরদিন থাকবে। সে ফটো টটো দেখলো, দেখে বললো সবই তো ঠিক আছে, কিন্তু কিছু পেতে গেলে তো কিছু দিতে হবে। রাইট, ইউ নো হোয়াট আই মিন। রাইট। আমি চুপচাপ ফটোগুলো গুটিয়ে ফেরত চলে এলাম, ভাবলাম ফালতু পয়সাটা খরচা হলো। তাই ফাইন্যান্সিয়াল হেল্প তখন থেকে পেতাম না। এমনও দিন গেছে সারাদিন আমি না খেয়ে, সারাদিন একটা রোল খেয়ে কাটিয়েছি। Easy now. Stay calm. All right, let's walk. Hi everyone, welcome once again to Riding Tiger with Arijit, and this is the series where I'm bringing one of my very close model friend whom I actually met long back, approximate 15 plus years back. এই পডকাস্টটা আমরা বাংলায় করব কারণ এটা ম্যাক্সিমাম বাঙালি যারা মডেলিং ইন্ডাস্ট্রিতে কাজ করে তাদের জন্য একটা বড় শিক্ষার বিষয়, আর তার চেয়েও বড় কথা একটা মেয়ের স্ট্রাগল, তার স্ট্রাগলিং লাইফ, এবং সেই মেয়েটা কি করে বড় হতে পারে একা নিজের সংঘর্ষে, সেটার একটা গল্প। অয়ন্তিকার সাথে আমার দেখা হয়েছিল ঠিক এই জায়গায়, এই ফ্ল্যাটে। তার আগে অবশ্য আমরা একবার দেখা করেছিলাম কাজের সূত্রে। আমি যে সালটার কথা বলছি সেই সময় আমি প্রচুর মডেলদের কাজ দিচ্ছি, কারণ আমাদের গেমে আমরা তখন মডেল নিচ্ছিলাম, তাদেরকে 3D ক্যারেক্টারে কনভার্ট করছিলাম, এবং সেটা খুব একটা ইন্টারেস্টিং স্টোরি। কীভাবে সেই কাজটা আমরা শুরু করেছিলাম, অটোমেটিক্যালি ভারতের ফার্স্ট আরপিজি গেম কী করে আমরা বানালাম, প্লাস রেসপেক্টিভ কি করে একদম নতুন মডেল, আনকোরা মডেলদের নিয়ে গ্ল্যামওয়ার্ল্ড ফেস নামের কোম্পানিটাকে আমি ফ্লোট করেছিলাম। আজকের গল্পটা একটু অন্য টাইপের, অন্য স্বাদের গল্প। আজকের গল্পটাতে আমরা এক্সপ্লোর করব কি করে একটা মেয়ে মডেলিং ইন্ডাস্ট্রি থেকে হোটেল ইন্ডাস্ট্রিতে চলে যায়। সো ওয়েলকাম অয়ন্তিকা টু রাইডিং টাইগার। অয়ন্তিকা, তোমার লাইফ স্টোরিটা একটু যদি প্রথম থেকে বলো, বিশেষ করে আমার সাথে দেখা হওয়ার আগের স্টোরিটা এন্ড দেন অফকোর্স দেখা হওয়ার পরের স্টোরিটা, প্লিজ। ওকে, ফাইন। তো আমি কোনো শহর থেকে প্রথম কথা বিলং করি না, আমি একটা গ্রামের মেয়ে। মানে আমার বাড়িটা এমন জায়গায়, না শহর না গ্রাম, ঠিক মিডিলে বলা যায় আর কি। এবার ওখানকার একটা মেয়ে যে ছোটবেলায় বাবাকে হারিয়েছে, আমার বাবা অ্যাক্সিডেন্টে চলে যান আর কি, তখন খুবই ছোট আমরা দু ভাই বোন। আমি, আমার ভাই, মা যথেষ্ট স্ট্রাগল করে দু ভাই বোনকে বড় করেছেন। সেইখানকার একটা বলা যায় মাটির তাল। এবার আমার একটা খুব খুব প্রবলেম বলতে পারো, বা বলতে পারো যে এটা আমার খুব একটা ভগবানের দেওয়া আশীর্বাদ, যে আমার সবসময় মনের মধ্যে এটা ছিল, বা এখনো আছে, যে আমাকে কিছু করতে হবে। না আমি মায়ের পরিচয় পরিচিত হতে চাই, না ভাইয়ের, না যদি কোনোদিন আমার লাইফে কেউ আসে তার পরিচয় আমি পরিচিত হতে চাই না। আমি চাই সেলফ ডিপেন্ডেন্ট ওম্যান, রাইট? এক্স্যাক্টলি, মানে আমাকে চিনবে, রাইট। আমি যা করেছি নিজে করেছি। কেন দেখো, আলটিমেটলি তো আমি একটা সোল, আমি তো একাই এসছি, তো একা যাবো একা, তো আমাকে চিনুক না, তার মেয়ে, তার বোন, তার ওয়াইফ, আই ডোন্ট ওয়ান্ট। তো কিন্তু এমন একটা ফ্যামিলি থেকে বিলং করি, সেখানে মেয়েদের সন্ধে 6টা-7টার পর বাইরে থাকাটা পাপ ধরা হয়। আচ্ছা, এক্স্যাক্টলি। এবার খুব ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে, যেহেতু বাবা ছোটবেলায় চলে যায়, তো আমাদের ছোটবেলাটা মামার বাড়িতেই কাটে। মা কি করতেন, মায়ের স্ট্রাগলটা এমন ছিল যে মা অফিস যাওয়ার আগে আমাদের দু ভাই বোনকে মামার বাড়ি নামিয়ে দিতেন, আমাদের খাওয়া দাওয়ার সমস্ত খরচা মা দিয়ে দিতেন মামার বাড়িতে। দিদা আমাদেরকে স্কুল পাঠাতেন, আমরা স্কুল থেকে এসে একটু টিফিন করে আমরা টিউশন চলে যেতাম। মা অফিস থেকে আসতেন, আমরা টিউশন থেকে আসতাম, মা আমাদেরকে নিয়ে আমাদের বাড়ি চলে যেতেন। এইরকম ছোটবেলাটা আমাদের জাগলিং ওলা ছোটবেলা গেছে, পুরো স্ট্রাগল স্ট্রাগল আর স্ট্রাগল। সেখান থেকে মা খুব ভয় পেতেন, মানে মা খুব ইনসিকিউর থাকতেন, যে বাবার যেহেতু অ্যাক্সিডেন্টাল ডেথ ছিল, মায়ের ব্যাপারটা এমন ছিল যে আর তো কেউ নেই ছেলে মেয়ে ছাড়া, তো ওদেরকে হাতছাড়া করা যাবে না। মানে তুমি বলতে পারো
এক্সট্রা প্রোটেক্টিভ, হুম চূড়ান্ত পজিটিভ, যে কারণে হয়তো আমাদের সেরকম কোনো ফ্রেন্ড সার্কেলও কোনোদিন হয়নি, কারণ আমরা বেরোইনি, আমাদের বেরোতে দেওয়া হয়নি। আর আমরা দু ভাই বোনের মধ্যে আমার ভাইয়ের একটু ব্যাপারটা ছিলাম, ভাই খুব শান্ত, আচ্ছা ও একটু ঘর কুনো, ও সবসময় বই নিয়ে থাকবো, পড়াশোনা নিয়ে তুমি থাকবো, অশান্ত উল্টো উল্টো পুরোপুরি, মানে যাকে বাংলা ভাষায় গেছো বলা যায়, আমি এক্স্যাক্ট ওরম টাইপের, মানে একটু মারপিট করব, একটু হই হুল্লোড় করব, নতুন নতুন মানুষদের সাথে মিশবো, লাইফটা দেখবো কি আছে, বাইরের জগৎটা দেখবো। অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল হয়তো উল্টো, ভাইয়ের হওয়া উচিত ছিল এরকম, আমার হওয়া উচিত ছিল এরকম। তো ক্লাস 12 এর পরে তুমি মডেলিং ইন্ডাস্ট্রিতে এলে? নো, ক্লাস 11। ওকে, কেননা আমার, দেখো সত্যি কথা বলতে, তো হঠাৎ মডেলিং ইন্ডাস্ট্রিতে হ্যাঁ ওটাই আমি বলছি, মডেলিং ইন্ডাস্ট্রিতে আসার কারণই ছিল টাকা, আচ্ছা পকেট মানি। আচ্ছা এটার মায়ের সাথে একদিন বিশাল ঝগড়া হয়। হুম স্বাভাবিকভাবে আমার মায়ের জেনারেশন আমার জেনারেশন দুটো আলাদা। মা কোনোদিন বিউটি পার্লারের মুখ দেখেনি, আচ্ছা আর আমার মা অসম্ভব সুন্দরী, স্কিন টোন দুর্ধর্ষ, বেশ, মাকে বলে বলেও চুল কাটাতে নিয়ে যাওয়া যেত না, এমন একটা বিষয়। আমি এই জেনারেশনের মেয়েদের দেখছি পাবে যাচ্ছে, রেস্টুরেন্টে খেতে যাচ্ছে, শপিং করছে, বিউটি পার্লার যাচ্ছে, আমার হাতে টাকা নেই। আমি মাকে বলছি আমায় টাকা দাও, মা বলছে তোমার বাবা গাছে রেখে যায়নি, যেটা হয় সাধারণত। তো একটা মা গভর্নমেন্ট সার্ভিস করে যাতে একটা মোটামুটি ইনকাম, মা নিজে ওই সময় মানে আমাদের নিজেদের দেখা দু ভাই বোনের, মা নিজের ইনকামে জায়গা কিনে বাড়ি করে লোন নিয়ে সেই লোন শোধ করে এখন মা রিটায়ার। তো মা সেই খরচাটা পুরো মেনটেন করা, প্লাস আমাদের দু ভাই বোনকার পড়াশোনা খরচা সব মা করতেন। মা স্বাভাবিকভাবেই আমায় দিতে পারবেন না, তো আমার মনে হলো যে না, নিজের কিছু করা দরকার। আর তখন সোশ্যাল মিডিয়া জাস্ট স্টার্টিং যুগ, আমি বলছি 2011 এর কথা, যখন তোমার সোশ্যাল মিডিয়া তার আগে শুরু হয়েছে, শুরু হয়েছে, মানে আমার লাইফটা আমি বলছি, মানে যে সময় আমার তোমার সাথে আলাপ রাইট, আর সোশ্যাল মিডিয়া থ্রুই আলাপ, একদম তাই। এবার তখন একটা ক্লাস 11 এর মেয়ে, 11 পার করে তখন ক্লাস 12, ইউ আর রাইট, আমার থেকে বেশি তোমার মনে আছে। তো যখন আমি ক্লাস 12-এ, আমার এখনো মনে আছে, আমি এরকম ফেসবুকে, ঠিক আছে, সোশ্যাল মিডিয়ায় কয়েকটা ছবি নিজের ছাড়ি, নর্মাল ছবি ছাড়ি, সেটা থেকে যেটা হয় আর কি, মেয়েদের ছবি হুড় হুড় করে লাইক। কয়েকজন আমাকে নিজের থেকেই বলে যে তুই মডেলিং কেন করছো না, এমন না যে আমি কোনো বিকিনি শুট করে ছবি দিয়েছি বা কিছু, নর্মাল ছবি, তাতেই আমার এরকম একটা ইয়ে আসে। তখন আমি আমার ভাইকে বলি যে তোর তো অনেক বন্ধু বান্ধব চেনাশোনা আছে, আমার একটা ফটোশুট করিয়ে দে। ভাই বললো ঠিক আছে। আমার ভাই নিজে আমায় নিয়ে যায় ফটোগ্রাফারের কাছে, আমার ভাইয়েরই চেনা জানা, ভাই দাঁড়িয়ে থেকে যে আমার পুরো ফটোশুট হয়েছে, মানে এরকম প্রোটেক্টিভ ফ্যামিলি থেকে আমি বিলং করি। তো আমি যথারীতি ফটোজ বানাতে তো আমাদের হয়, মডেলিং এ বানাই, পোর্টফোলিও, সেখান থেকে আমার জার্নি শুরু হয়। সোশ্যাল মিডিয়ায় দিই, তুমি আমার সাথে কন্ট্যাক্ট করো, আমার মনে আছে যে কে আনকোড়া মেয়েটা, তুমি আমার বলেও ছিলে কমতে হবে, এই চেহারায় হবে না, রোগা হতে হবে, আমার মনে আছে। তা আমি বলেছিলাম যে বাড়িতে তো জল খাবারেও ভাত খাই, লাঞ্চেও ভাত খাই, ডিনারেও ভাত খাই, কি করে রোগা হব। মাকে বলেছিলাম ডায়েট করতে হবে, বলেছে আমাকে, মানে এক থাপ্পড় মারবো ডায়েট, মানে ওই রকম বিষয়গুলো। তখন সে আমার মনে আছে, খাওয়া বন্ধ করে দিলাম, শুধু খাচ্ছি টক দই আর শশা, টক দই আর শশা, রোগা হতে হবে, মডেলিং করতে হবে, এই রোগা শুকনো হয়ে গেলাম। তবে শুট করছিলাম, শুট করছি। প্রথম শুটটা কি ছিল, কিসের শুট? শাড়ি। বেশ, কত টাকা পেয়েছি? আমার এখনো মনে আছে 800 টাকা। 800 টাকা পুরো দিনে? পুরো দিনে 4টে না 6টা শাড়ি শুট করেছিলাম। সেটা সারা দিনের পরিশ্রমে আমার প্রথম লাইফের ইনকাম 800 টাকা। অনেক বেশি পেয়েছিল তখনকার টাইমে। তখনকার টাইমে আমার এখনো মনে আছে। মানে এখন যদি আমি হিসাব করি মিনিমাম 3000 টাকা মতন হবে এখনকার ইনফ্লেশন অনুযায়ী। আমি তো ছেড়ে দিয়েছি এখনকার ইনফ্লেশন অনুযায়ী। তোমার কথা শুনে এক্সট্রা করব কি না, ফ্রেশারের কাছে তখন ওই টাকাটা খুব একটা কম টাকা না, সেটা কি করলে? আমার হ্যাঁ, প্রথম ওই টাকাটা আমি মায়ের হাতে দিয়ে এসে, বেশ আনফরচুনেটলি যেহেতু আমার ফ্যামিলি খুব কনজারভেটিভ, আমার মা ওই টাকাটা রিফিউজ করে। আর মডেলিং মানে দেখো,
আমি আমার মাকে দোষও দেবো না, কেননা মডেলিং মানে সবাই জানে ও হয়তো কিছু অন্য কিছু কেস আছে। তো আমার মায়ের মুখ দিয়ে আমার এটা তখনকার দিনে শুনেছি, আজ 15 বছর পরও সেটা আমার কানে বাজে। তো মায়ের কাছে শুনলাম যে ওই টাকা আমি নেবো না, তুমি কিভাবে কামিয়েছো আমি জানি না। ধাক্কা লাগলো ধাপ করে। তো ওই টাকাটা নিয়ে আমি, এখনো আমার মনে আছে, পার্টস কিনেছিলাম। টাকাটা আমি খরচাই করে দিয়েছি পুরো। কোথায় গিয়ে কিনেছিলে? তখন তো খুব বেশি শপিং মলও ছিল না। তখনকার দিন মানে আমি রাজা প্ল্যানেটের, রাইট। তখন কথায় কথায় মডেলিং এর টাকা কামাচ্ছি আর স্প্ল্যানেটে গিয়ে খরচা করছি। তখন আমার শপিং মল মানে আমার স্প্ল্যানেট, ওই ফুটপাতের জিনিসগুলোই হচ্ছে আমার জিনিস তখন। ঠিক। মানে তুমি ভাবো একটা নর্মাল মিডল ক্লাস ফ্যামিলির অলমোস্ট গ্রামের মেয়ে, সে মার্কেটে এসছে, নিজের কষ্ট করে কামাচ্ছে, তার কাছে 700-800 টাকা মানে তখন 7-8 হাজার টাকার সমান। একদম তাই। তো সে তখন ভাবছে আমার কাছে কত টাকা। তুমি সেরকমই ছিলে। আমার বেশ মনে আছে তুমি যখন প্রথম আমার সাথে দেখা করো, আমি তোমায় যখন ইনপুট দিচ্ছি তোমায় বললাম যে আমি তোমায় নেবো না, তুমি অনেকটা চাবি, তোমায় টোন করে আসতে হবে। বিকজ সেই টাইমটায় আমরা গেমের ক্যারেক্টারের জন্য মডেল নিচ্ছিলাম। আর তখন আমি খুব ফ্যাটি তুমি ছিলাম। খুব ফ্যাটি ছিলে সেই সময়, তো ন্যাচারালি ক্যারেক্টারটা ম্যাচ করছিল না। ফেসটা ম্যাচ করেছিল, যেরকম বানাবো ভেবেছিলাম, কিন্তু ওটা ম্যাচ করেনি। আমার মনে আছে জিনিসটা, এবং এটাও মনে আছে আস্তে আস্তে তারপর তোমাকে যত আমি দেখি তোমার কেরিয়ার শিফট হয়, তুমি মডেলিং থেকে ধীরে ধীরে অন্য দিকে চলে যাও। এবং আমি শিওর মডেলিং যখন তুমি করছিলে সেই সময় তোমার বেশ কিছু গুড ব্যাড আগলি 3 ধরনের এক্সপিরিয়েন্স হয়েছে। মানে ওই জন্যই আমি প্রফেশনটা চেঞ্জ করি। অডিয়েন্সের জন্য বলে রাখি, মডেলিংয়ে কাস্টিং কাউচ বা অ্যাক্টিংয়ে কাস্টিং কাউচ বলে একটা কনসেপ্ট আছে। সেটা হয়তো আমাদের হাউসে আজ পর্যন্ত কেউ ফেস করেনি। পুরো টোটাল যে কজন পুরো পৃথিবীতে যে কজন আমরা নিয়েছি, অ্যাক্টর, অ্যাক্ট্রেস, মডেলস, বিকজ আমরা ক্লিন কাজ করতে ভালোবাসি, বিকজ আমরা টিকে থাকতে এসেছি, এবং অফকোর্স 30 বছর টিকে আছি। আমার লাইফটাও 17 বছর বয়সে শুরু হয়েছিল, কারণ আমি ঠিক করেছিলাম প্রচুর লোকের জব দেব, সেই জন্য এন্টারপ্রেনার হওয়া। বাট যখন অয়ন্তিকার সাথে আমার আলাপ হয়, আমি দেখতে পাই একটা আনকোরা মেয়ে প্রথম নতুন এসছে, অ্যান্ড আই এম শিওর শি উইল ফেস আ লট অফ ডিফিকাল্টি ইন দিস ইন্ডাস্ট্রি। তো অয়ন্তিকা, যদি এটার সম্বন্ধে ছোট্ট একটু এক্সপ্লেন করো, কি কি তুমি ফেস করেছো? ফেস করেছি বলতে, প্রথমে সোশ্যাল মিডিয়া থ্রু বলো বা নাম্বার যেহেতু আমাদের দিয়ে রাখতে হতো, ফোনে বাই ফোন বলো, তখন তো এত কিছু বুঝতাম না, মানুষের কি নজর কি ইন্টেনশন, তখন সত্যি এগুলো বুঝতাম না। সেরকম ফ্যামিলি থেকেও বিলং করি না, মা কখনো ছাড়ে না, চিরকাল মায়ের আঁচল ধরে আছি। সেই মেয়ে বাইরের জগৎ দেখতে বেরিয়েছে, মানে টোটালি ট্রান্সফরমেশন তুমি বলতে পারো। তখন হচ্ছে ধরো একটা ইন্টারভিউ দিতে গেছি মডেলিং এর জন্যই, সে ফটো দেখলো, দেখে বললো সবই তো ঠিক আছে, কিন্তু কিছু পেতে গেলে তো কিছু দিতে হবে। রাইট, ইউ নো হোয়াট আই মিন। রাইট। আমি চুপচাপ ফটোগুলো গুটিয়ে ফেরত চলে এলাম, ভাবলাম ফালতু পয়সাটা খরচা হলো, যাতায়াতের তো একটা খরচা থাকে। এমন দিন গেছে, যেহেতু আমাকে বাড়ি থেকে আমার এটা পছন্দ ছিল না মায়ের, আর মা ছাড়া আমার আর কোনো গার্জিয়ান নেই, তো আমি ফাইন্যান্সিয়াল হেল্প তখন থেকে পেতাম না। এমনও দিন গেছে সারাদিন আমি না খেয়ে, সারাদিন একটা রোল খেয়ে কাটিয়েছি। আমি জানি আমার যে জায়গায় আমার মানে অ্যাড্রেসটা, আমাকে হয়তো আধ ঘন্টা 45 মিনিট হাঁটতে হবে, আমি বাস করলে পেয়ে যাবো, বাসের ভাড়া নিয়ে আমার কাছে। আমি হেঁটেছি। দ্যাটস দ্য স্ট্রাগল। বাট তারপর যখন এগুলো শুনতে মন তো নিশ্চয়ই খারাপ হয়ে যেত, মন ডাউন হয়ে যেত। মন ডাউন হতো, হয়তো অনেক মেয়ে ওই জন্যই কম্প্রোমাইজ করে ফেলে, যে টাকা তো কামাতে হবে। ঠিক। কতবার রিজেক্টেড হব, রাইট, কতবার। রাইট। কিন্তু আমি জানি না কেন আমি এটা করতে পারিনি। হতে পারে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আমার জিনে সেটা নেই, যে কারণেই হোক, বা হয়তো। বাট ইউ প্রেফার রেসপেক্ট ওভার সামথিং হুইচ ইজ গোয়িং ফর, যদি আমি বাংলায় বলি, নিজেকে বিকিয়ে দেওয়ার বদলে তুমি রেসপেক্ট নিজের কাছে রাখাটা পছন্দ করেছো। একদম পার্সোনাল চয়েস। এটা পার্সোনাল চয়েস, এটা আমার পার্সোনাল চয়েস। এরপর কি ঘটলো তোমার? একবার এমন থেকে হয়েছিল, হঠাৎ এরকম হলো যে তুমি টোটাল মডেলিং ছেড়ে দিলে, তুমি মিডিয়া পুরোটা অ্যালিউ হয়ে গেলে। আমার বেশ মনে আছে তোমাকে মাঝখানে আমি অনেকদিন যোগাযোগ ছিল না, অটোমেটিক্যালি। তুমি বাইরে ছিলে, আমিও বাইরে ছিলাম, বেশ কয়েক বছর আমি দেশের বাইরে ছিলাম। কিন্তু তারপরে যখন আমি ব্যাক করেও এসেছি, তুমি ন্যাচারালি রেসপন্স করেছো, কিন্তু তুমি আমাকে বললে আমার কেরিয়ারটা পুরো পাল্টে গেছে। কি হয়েছিল মাঝখানে?
বেশ 2-3টে জিনিস হয়। প্রথম হয় যে এমন একটা ফাঁদে আমি পড়ে গেছিলাম, মানে ধরো আমাকে শুটিং এর জন্য, আমি তো শাড়ি শুটই করতাম, শাড়ি শুটের জন্য আমাকে ডাকা হয়েছিল। আমি গেছি, যা অ্যাড্রেস দেওয়া হয়েছে সেই অ্যাড্রেসেই গেছি, এমনও না যে ভুল অ্যাড্রেসে গেছি। যার সাথে কথা হয়েছিল সেও ছিল সেখানে, কিন্তু যখন আমি শুটের জন্য এন্টার করি তখন লিটারালি ওখানে আরো 2-3 জন বসে আছে যাদেরকে আমি চিনি না, যাদের সাথে আমার কোনো যোগাযোগ ছিল না। ফটোগ্রাফার আছে আরো, আমি তাদের নামও জানতাম না, জানিও না, আজ পর্যন্ত জানি না। আমাকে বলা হয়েছিল যে পাশের ঘরে ডেকে, অয়ন্তিকা তোমার শুট হবে, আর ওনারা হচ্ছেন বড় বড় কোম্পানি, শাড়ি কোম্পানির আর কি ওনার্স, তারা এসছে মডেল দেখতে, কিন্তু বাবু বুঝতেই তো পারছো একটু তো একটা ওনার তোমাকে কেন হায়ার করবে সে যদি টেস্ট না করে। জাস্ট ওই আওয়াজটা না আমার এখনো কানে বাঁধে, যে ল্যাঙ্গুয়েজটা, যে তোমাকে যদি টেস্ট না করে তাহলে তারা কি করে বুঝবে, যে যদি প্লেন ভাষায় আমাকে বোঝায় যে যদি তোমাকে নেকেট না দেখে তাদের শাড়ি তোমার বডিতে ভালো লাগবে কিনা কি করে বুঝবে। ওয়াও, অসাধারণ, কি কনসেপ্ট। ওকে, এই কনসেপ্ট আমি এটাও ফেস করেছি। আমি লিটারালি মানে তখন আমার বুদ্ধিটা ক্লিক করেছিল, আমি বদমাইশি বুদ্ধি করেছিলাম, আমি শুটটা করিনি, আমি পিরিয়ডস এর বাহানা দিয়ে ওখান থেকে পালিয়েছিলাম। ওয়াও, ওই দিনের পর আমি বলছি আমি এই ইন্ডাস্ট্রিতে আর নেই, আই লেফট দ্যাট ইন্ডাস্ট্রি। বাট সেটার জন্য তো তাহলে তোমাকে আবার ফার্দার টার্ন অ্যারাউন্ড করতে হয়েছে, বিকজ তুমি একটা সেলফ সাফিশিয়েন্ট মেয়ে। টোটালি। বেশ, যেমন আমি তখন ভরতনাট্যম ডান্স করছি, আমি একটা ডান্স স্কুলে, কিডস স্কুলের ডান্স টিচার ছিলাম, মাসে আমাকে 900 টাকা দেওয়া হতো, মানে 900 টাকা আমার ইনকাম ছিল পড়াশোনা ছাড়া। তখন অলরেডি আমি গ্রাজুয়েশন কমপ্লিট করবো, মানে ওটা আমার হাত খরচা, একদিকে মডেলিং, একদিকে 1-2 জনের বাড়িতে ডান্স শেখাতে যাই, কিডস স্কুলে ডান্স শেখাই, প্লাস আমার বাড়িতে নাচের স্কুল সবই শুরু করেছি, মানে ডান্সই আমার জগৎ। তখন ডান্সে এমএ করবো এরম একটা ইয়ে, না ডান্সে এমএ করছি, সরি আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, ভরতনাট্যমে এমএ করছি তখন আমি, কিন্তু ওপেন থেকে করছি যেহেতু আমি কাজ করতে করতে করছি। যথারীতি এমন একটা বিষয় হলো, আমার স্পাইনালে প্রবলেম হলো, আমার হঠাৎ শিরদাঁড়া থেকে পায়ের ডিম থেকে পায়ের গোড়ালি অব্দি একটা পেন যেত। ডাক্তার বললো তুমি ডান্সটাকে বাই প্রফেশন নিতে পারো না, তোমাকে ডান্সটাকে নিতে হলে তোমাকে শখে নিতে হবে, করো না বছরে 1-2 বার করো, যেটা আমি এখন করছি, 10 বছর পর আবার শুরু করেছি লাস্ট ইয়ার থেকে। বললো তুমি করতে পারবে না এরকম, কেননা কি হয় যারা বাই প্রফেশন করে তারা এভরিডে 5 ঘন্টা 6 ঘন্টা প্র্যাকটিস করে, ওটা আমার শিরদাঁড়ার জন্য মানে প্রেফারেবল না, বডি তোমাকে সাপোর্ট করলো না, অ্যালাউ করছে না, পুরো মুখ থুবড়ে পড়ার মতো অবস্থা হলো আমার। আর আমি আমার লাইফে আমার এই জিনিসটা খুব দেখেছি যে আই এম ভেরি ব্লেসড, সে আছে। আমি যতবার দেখেছি যে আমি কোনো জায়গায় এরকম রয়েছি আর আমি সেখান থেকে পড়ে যাচ্ছি, কেউ না কেউ এসে আমার হাত ধরেছে, সে ঠিক পাঠিয়ে দেয়, ঠিক। আর আমি এটা প্রতি পদে পদে ফিল করেছি। সোশ্যাল মিডিয়ায় অনেকের সাথেই আলাপ ছিল, এক ভদ্রলোক হোটেলিয়ার, উনি আমার সাথে যোগাযোগ করেন সোশ্যাল মিডিয়ার থ্রু, বলেন নিজের নাম্বারটা দাও, তো নাম্বার দিলাম। আর আমার একটুখানি এই ব্যাপারটা যে মেয়ে নাম্বার দেবো না, না আমার কি বলতে চাইছে শুনি জানি, মানে ওই একটু বলে না দুঃসাহসটা একটু কোনো ব্যাপার নয়, তুমি যে কোনো মোমেন্টে নাম্বার কারোর ব্লক করতে পারো, বেশি ডিস্টার্ব করলে পুলিশের কাছে যেতে পারো, এমন কিছু সমস্যা নেই নাম্বার দিতে। হ্যাঁ, এবার আমি দিয়েছি, তো তার তরফ থেকে আমার জন্য একটা জবের অফার আসে যে ওয়াই ডোন্ট ইউ জয়েন হোটেল ইন্ডাস্ট্রি, যেখানে আমি হোটেল ইন্ডাস্ট্রির এইচও জানি না, কিচ্ছু জানি না, কোনো আমার পড়াশোনার কোনো দূর দূরান্ত পর্যন্ত ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কিচ্ছুতে হোটেল ইন্ডাস্ট্রি নেই, আমি প্রথম, আমার জেনারেশন শুধু না আমার পুরো গোষ্ঠীতে বংশে। এবার আমার এখনো মনে আছে, আমি বললাম আপনি অ্যাড্রেসটা পাঠান আমি যাব। মজার বিষয়, আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি জবের, আমার ব্লু কালারের একটা জিন্স, হোয়াইট পিঙ্ক কালারের একটা টপ, পিঠে ব্যাগ, হাতে চিপসের প্যাকেট। আচ্ছা, আমি জানতাম আমি রিজেক্ট হব, আর কি জানি না তো কে নেবে আমাকে। চিপস খেতে খেতে ইন্টারভিউ দিতে ঢুকেছি,
যে ডেকেছে তাকেও আমি চিনি না, তাকে প্রথম আমি সেদিন দেখছি। সে বলছেন, হ্যালো ম্যাডাম, আমি ডেকেছি। ও আচ্ছা আচ্ছা, মানে চিপসের প্যাকেটটা রেখে ভেতরে ঢোকে ইন্টারভিউ দিতে। ভালো কথা। হাত মুখ ধুয়ে ভেতরে ঢুকলাম। বেসিক কয়েকটা কোশ্চেন করলেন। আমার ইন্টারভিউতে আমি ক্লিক করেছিলাম, আমার এখনো মনে আছে, আমার অনেস্টি আর আমার স্মার্টনেসের জন্য। দ্যাটস ইট, আর কিচ্ছু ছিল না। সবচেয়ে বড় কথা তার জন্য। তো আমি ঢুকলাম ইন্টারভিউতে। সে বলল, তুমি পারবে, 1 মাস ট্রেনিং হবে, চুপচাপ ট্রেনিং করো, আই হোপ ইউ ক্যান ডু ইট। সত্যি আমার লাইফটা ক্লিক করে গেল। হঠাৎ প্রথম জব প্রোফাইল কি ছিল? একদম মিনিমাম একটা রেস্টুরেন্টে F&B হোস্টেস। ওকে। কি করে মানুষকে অ্যাট্রাক্ট করতে হবে বিজনেসের জন্য, অ্যাট্রাক্ট ইন দ্য সেন্স ওয়ে অফ টকিং, রাইট। মানে তোমার মধ্যে সে স্মার্টনেস আর কনফিডেন্সটা থাকতে হবে যাতে লোকে তোমাকে দেখে, তুমি হবে কোম্পানির পিআর, রাইট। তোমার সাথে লোকে কথা বলতে চাইবে, ইন্টারাকশনে যাবে, তোমার জন্য গেস্ট আসবে, এটাই শেখানো হয়। আর এটা আমি খুব ভালো করেছি। হসপিটালিটি, তুমি হয়তো হোটেল বলছো, হসপিটালিটির বা হসপিটালিটি ইন্ডাস্ট্রির প্রথম বড় গুণ হচ্ছে এটা যে কোনো শপে আমরা পেয়ে যাই, যদি শুধু খাবার জায়গায় নয় বা হোটেলে নয়, কোনো একটা দোকান এরকম হয় না অন্তিকা যেখানে তুমি গেছো, তোমার দোকানিটা বা দোকানের কর্মচারীদের ব্যবহার ভালো, সেলস, রাইট, তুমি কিন্তু সেখানে ফার্দার ঘুরে যাবে। একদম। এবার ধরো তুমি দুর্দান্ত জিনিস রাখছো অথচ তোমার ব্যবহারটা খুব বাজে, তুমি দেখবে ওই দোকানে তোমার যেতে ইচ্ছে করবে না, যাবেই না। এবার আনটি আনলেস ইউ আর সো এক্সক্লুসিভ, বা এক্সক্লুসিভ হলেও তার দোকানে লোকজন কমে যায়। হ্যাঁ, এটা তোমার মধ্যে আছে, এটা তোমার মধ্যে প্রথম থেকেই ছিল যে মানে সামহাও তুমি খুব জলি, ডাউন টু আর্থ, হাম্বল, ইসতে ভালোবাসো, যার জন্য আমি হয়তো 350 উপরে মডেল হায়ার করেছি, বাট এখনো হাতে গুনে কয়েকজনের আমি নাম বলতে পারি যাদের সাথে এখনো আমার কথাবার্তা হয়। কেউ দাদা ডাকে, কেউ বন্ধু ভাবে, তুমি যেরকম বন্ধু ভাবো, কেউ হয়তো বাবার মতন মনে করে, কেউ আঙ্কেলের মতন মনে করে। বাবা মানে ওর বয়সের জন্য নয়, লাইক হয়তো কারোর কেউ নেই, এরকমও মেয়ে আছে, গার্জিয়ানের মতন, রাইট। থ্যাংক ইউ ফর দ্য ওয়ার্ড। আমার কাছে এরকম অনেকেই আছে যার কেউ নেই, মানে সামহাও জীবন শুরু করেছিল, বাবাকে হারিয়েছে, মাকে হারিয়েছে, হয়তো আমি তাকে গাইড করেছি। তো এদের আমি হাতে গুনে বলতে পারি, কিন্তু তারা প্রচন্ড হাম্বল এবং তারা প্রত্যেকে ব্লেসড। এই যে তুমি বারবার বলছি ইউ আর ব্লেসড, দেখবে ভগবান যদি একদিক থেকে কিছু নিয়ে নেয়, আরেক দিক থেকে কিছু না কিছু দিয়ে দেয়। এবার তোমাকে আমার নেক্সট প্রশ্ন করার বিষয় আছে, যখন তুমি এক্স্যাক্টলি কোনো একটা হোটেলে ঢুকলে, তোমার জীবন শুরু করলে একটা খুব সিম্পল জব দিয়ে, তারপরের উত্থানটা কিরকম? তোমাকে আমি জানি তুমি রিসর্টেও জব করেছো, আজকে তুমি তোমার পজিশনটা কি এই মোমেন্টে যে জব করছো? অ্যাজ এ এইচআর ম্যানেজার। তুমি আজকে এইচআর ম্যানেজার, শুরু করেছিলে খুব সিম্পল ছোট্ট একটা জব দিয়ে, রাইট? এটার জার্নিটা একটু যদি তুমি এটা খুব ইন্টারেস্টিং, মানে আমার কাছে আমার জার্নিটাই খুব ইন্টারেস্টিং। আমি সামটাইম যখন আমি ধ্যানে বসি, আই এম ভেরি স্পিরিচুয়াল পারসন, আমি চেষ্টা করছি ওই পথে এখন হাঁটার। ওকে, আমি সিরিয়াসলি আমি ভাবি আমি কি ছিলাম। তুমি খুব ভালো মেয়ে ছিলে, আছো, চিরদিন থাকবে। সরি। No, nothing to be sorry. That's fine. কাঁদা বেসিক্যালি একটা মানুষের খুব কমন একটা কনসেপ্ট। আমরা ভাবি যে লোকটা কেঁদে ফেলেছে সে বোধহয় ভেঙে গেছে। না, দিস ইজ ইমোশন। ইমোশন যদি আমরা না রিলিজ করি বা না রিলিজ করতে জানি, তাহলে আমরা মানুষই থাকবো না, জন্তু হয়ে যাব, অথবা জন্তুও নয়, আমরা মেশিন হয়ে যাব। মেশিনের কোনো ইমোশন হয় না, যদিও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দুনিয়াতে এখন মেশিন আস্তে আস্তে ইমোশন পাচ্ছে। তুমি এআই নাও, কাজে তোমার মধ্যে ইমোশন থাকবে। তো জার্নিটা একটু বল। ইউ ক্যান্ট ইমাজিন কিরম ভাবে আঁকড়ে কামড়েছে আমাকে ইন্ডাস্ট্রি। ওকে ফাইন, খুলে বলো, ভয় না পেয়ে। 2018 অ্যাজ এ হোস্টেস আমার স্টার্টিং কেরিয়ার। 2019 আমি ওখান থেকে বেরিয়ে যাই। তারপর তো কোভিডের সব বন্ধ। 2021 এর কথা বলছি, আমি একটা জায়গায় একটা 3 স্টার হোটেল,
একজনের থ্রু আমার সিভি গেছিল, একজনের থ্রু আমি ওখানে ফ্রন্ট অফিস এক্সিকিউটিভে পাই। ওকে, কিচ্ছু জানি না, এই ফ্রন্ট অফিসের এফও জানি না, আবার সে কেরিয়ার প্রথম থেকে স্টার্ট। ওখানে চাকরি করছি, করতে 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 ওখান থেকে আমি চলে যাই বিলাসপুর, ছত্তিশগড়, হোটেল আনন্দ এম্পেরিয়াল। অনেকেই জানে হোটেলের নাম, নোন প্রপার্টি। ওনাদেরই ছোট প্রপার্টি যখন বঙ্গিনিস ছিল, সেখানে আমি হোস্টেস ছিলাম। তো ওখানকার এমডি, ওখানকার ম্যানেজমেন্ট, ওখানকার যারা জেনারেল ম্যানেজার যারা আছেন, তারা সবাই আমায় চিনতেন, তারাই আমাকে হায়ার করে নিয়ে যায়। সেখানে আমি একসাথে 3টে ডিপার্টমেন্ট দেখতাম, সকালে ফ্রন্ট অফিস প্লাস গেস্ট মানে জিআরই, অ্যাজ এ ফ্রন্ট অফিস এক্সিকিউটিভ ছিলাম, জিআরই ছিলাম, প্লাস আমি বিকেল 5টার পর থেকে আমার কাজ ছিল অ্যাজ এ হোস্টেস এফএনবি দেখা। আমার স্যালারি ছিল 12,000, 3টে ডিপার্টমেন্ট একসাথে দেখতাম, ঠিক আছে, থাকা খাওয়া দিত, এটাই আমার তখন কেরিয়ার জীবন। আমি আমার গোপালকে নিয়ে চলে গেছিলেন, বেরিয়ে পড়লাম, ঠাকুরকে নিয়ে বেরিয়ে পড়লাম। আমার মহাদেব ছিলেন সাথে করে, আমি যা যা ক্যারি So you করি had ঠাকুরদের। protector, you had the destructor. হ্যাঁ। What do you need more? Universe আমার protector, গণেশজি, destructor. তিনজনকে নিয়ে আমি বেশ। বেরিয়ে পড়লাম। ওকে, এবার ওখান থেকে এবার ওই সময়টা আমার বিয়ের কথা চলছিল, আমি একজনের সাথে রিলেশনে ছিলাম। রাইট, ওটা আমি জানতাম। হ্যাঁ, তার বিষয়টা এমন হলো, আমি এখানে থেকে যতটা বুঝতে পারি, একটা হয় না প্রত্যেকটা মেয়ের একটা হয় যে Sixth বিয়ে sense হবে, কাজ করে। বাচ্চা হবে, সংসার হবে, আমারও ছিল একটা টাইমে, সবার হয়। যদি না থাকে আমি বলবো সে অ্যাবনর্মাল, তার মানে সে নর্মাল না। আমি যখন ওখান থেকে মানে কলকাতা থেকে বাইরে গেলাম, তার আসল রূপটা আমার সামনে আসতে শুরু করলো। আমি জানতে পারলাম যে না, আগে বলি, সে কিন্তু আমায় সত্যি বলেছিল যে সে ডিভোর্সি, আচ্ছা, তার একটা ডিভোর্স হয়েছে। সে আমায় বলেনি তার দ্বিতীয় ডিভোর্স ঝুলছে। ওয়াও, দারুণ। আই এম দ্য থার্ড পার্সন। বেশ। আমি জানতাম না, 2 বছরের রিলেশনশিপ। সে আমার বাড়ি গেছে, আমার মায়ের হাতের রান্না খেয়েছে, আমাকে বিয়ে করার প্রতিশ্রুতি আমার মাকে দিয়েছে। আমার মায়ের একটা সন্দেহ কাজ করছিল, আমার ভাইয়ের তাকে পছন্দ ছিল না বিন্দুমাত্র, কেন আমার ভাই আমায় নিয়ে ভীষণ পজিটিভ। এবার আমার এটাও ধরা পড়ে, আমার মা লোক লাগিয়ে ধরা পড়ে যে সে অলরেডি জেল হাজত খেটেছে, বউকে মার্ডার করতে গেছিল, মানে এরম কেস আছে। তাই বলি না, সে আছে। যদি আমি এখান থেকে না বেরোতাম আর সে আমাকে ইগনোর না করতো, হয়তো এই জিনিসটা আমার সামনে আসতো না। ঠিক। আরেকটা তোমার কথা বলি, তোমার হয়তো আমি জানি না তুমি বিলিভ করবে কি করবে না, আমি জানতাম যে কিছু একটা হতে চলেছে। কেন বলি, আমি জগন্নাথ দেবকে দাদা বলি, আমি ওনাকে রাখি বাঁধি। এই ঘটনার পর থেকেই দাদা বলা শুরু করি, রাখি বাঁধা শুরু করি। আমি যখন বিলাসপুরে, তখন না আমি একটা খুব সুন্দর একটা স্বপ্নের জগতে, যে ঠিক আছে লাইফে কেউ আছে, বিয়ে করব, বিয়ে হবে, এরকম একটা স্বপ্নের জগতে। আমি একদিন আমার এক কলিগের সাথে পাশেই এক জগন্নাথ মন্দিরে ঘুরতে যাই। ঘুরতে গিয়ে দর্শন হয় না, কেননা ওটা আমাদের ব্রেক টাইম, তো ভগবানেরও তো রেস্ট নেওয়ার টাইম, দরজা বন্ধ। আমি মনে মনে না তার কথা ভাবছি, যার সাথে আমার রিলেশন ছিল, তার কথা ভাবছি, ভেবে খুশি হচ্ছি। অটোমেটিক্যালি আমি ওখানে পড়ে গেলাম। আচ্ছা, ওটা আমার জন্য তার সংকেত ছিল যে সামথিং ইজ রং। রাইট, নজর দাও। সেখান থেকে আমার মনের মধ্যে একটা, আর আমি দেখেছি এটা আমার ছোট থেকেই একটা সিক্স সেন্স কাজ করে, আর মানে প্রচন্ড ভাবে ওই জিনিসটা, কিছু যদি ভাবো নেগেটিভ এনার্জির সাথে রয়েছি আমি, বা কোনো নেগেটিভ জায়গায় আমি ঢুকে যাই, আমি সেখানে থাকতে পারি না, আমি সেখান থেকে ছিটকে বেরিয়ে যাই। কোনো নেগেটিভ পার্সনও যদি আমার সামনে থাকে, আমি সেটা বলে দিতে পারি যে হি ইজ নট আ রাইট পার্সন। আচ্ছা, আমরা একটু অন্যদিকে সরে যাচ্ছি, ফিরে আসি। আচ্ছা, ওকে। তো যাই হোক, এবার ওখান থেকেই বিষয়টা হয়। এবার বিলাসপুর থেকে আসি চাকরি ছেড়ে, সেখানেও পলিটিক্স হয়। সেখানে ছিল কি ছত্তিশগড়ি মেয়েদের পলিটিক্স, যে বাঙালি এসছে, বাঙালি হাঁটাও। কেননা ওখানে দুর্গাপুজোর সময় আমি খুব হাইলাইটেড হয়েছিলাম। মায়ের সেবা বলো বা দুর্গাপুজোর সময় ধুনুচি ডান্স বলো, ওখানকার সোশ্যাল মিডিয়ায় পেপারে আমার ছবি বেরোয়,
ওখানে জার্নালিস্টরা আমার ইন্টারভিউ নেয়, ওখানে লোকাল চ্যানেলে আমাকে দেখানো হয়। তো সাম পিপল আর ফিল জেলাস, রাইট। তো সেখানেও একটা পলিটিক্স হয়। আর আমি নিজেও মেন্টালি ডিপ্রেশনে ছিলাম রিলেশনশিপ নিয়ে, আমি সেখান থেকে বেরিয়ে চলে আসি। এবার মা দুর্গার ইচ্ছা অন্য কিছুই ছিল। দুর্গাপূজার পর থেকেই আমার ট্রান্সফরমেশন হয়। আমি যখন কলকাতায় আসি, আমার সিভি অনেকগুলো জায়গায় দেওয়া হয়। ঠিক। তখন আমি অলরেডি MBA ফার্স্ট ইয়ার, কারণ আমার টার্গেটই ছিল যে আমি হায়ার পজিশনে যাব। আমি ওই হোস্টেসের সারা জীবন থরি করবো, বয়স তো বাড়বে, আমাকে তো চেয়ারে বসতেই হবে। আমার সবসময় ওই থিঙ্কিং ছিল। আর আমার সবসময় আর একটা টার্গেট যে আমার স্যালারি, আমার একটা অ্যামাউন্ট মাথায় আছে যে আমাকে ওই স্যালারিটা করতে হবে, এখনো আছে। তো ওই দিকে আমি দৌড়চ্ছি। এবার যথারীতি যখন আমি এরকম চলছি, আমার কাছে একদিন কল এলো একটা কনসালটেন্টের, যে হোটেল প্রাইড প্লাজা কলকাতা, সেখানে সেলস এর জন্য লোক লাগবে। হ্যালো, সেলস? আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট সেলস। বলতে যাও তো HR এর সাথে মিট তো করো। তা আমি গেলাম, HR আমাকে পাঠালেন 7th ফ্লোরে। সেখানে আমার ইন্টারভিউ হলো। সেখানে বললো, একটা ডেট দিল যে এই দিন থেকে তুমি জয়েন করো। আমি রেডি ফেডি হয়ে স্নান খাওয়া করে আবার নতুন চাকরিতে যাচ্ছি, ব্লেজার ফেজার পরে বেরিয়ে পড়লাম। আমার এখনো মনে আছে, ওটা আমার ফার্স্ট ব্লেজার, যেটা আমি খুব কষ্ট করে কিনেছিলাম। 3000 সামথিং নিয়েছিল, সেটা আমি এখনো রেখে দিয়েছি। আর ওটা আমি সারা জীবন রেখে দেবো। ওটা আমার কষ্টের, ওটা আমার সারা জীবন প্রথম ব্লেজার। তো দেখছি HR এর মুখ এইটুকু। HR বলছে, অয়ন্তিকা, সেলস এর যে হেড না, উনি তোমায় সিলেক্ট করেননি, ইউ আর নট আ সেলস পার্সন। ব্যাস, মনটা খারাপ হয়ে গেল, কিছু বলার নেই। ওকে স্যার, নো প্রবলেম। এবার আমি এরকম জাস্ট ফাইলটা আর ব্যাগটা এরকম নিয়ে উঠছি। আমার মনে আছে ওনার নাম মিস্টার বিপ্লব সাহা, ভেরি নোন পার্সন আমাদের হোটেল ইন্ডাস্ট্রির। উনি আমাকে বলেন, বসো বসো বসো, তুমি যাবে না, তোমাকে আমি হায়ার করবো। স্যার, বাট আই এম অলরেডি রিজেক্টেড, রাইট? বললো, না, তুমি সেলস এর জন্য রিজেক্টেড, বাট আই থিঙ্ক আমার 18 বছরের এক্সপিরিয়েন্সের চোখ, আমি মানুষ চিনতে ভুল করি না, তুমি অ্যাডমিনিস্ট্রেশনের জন্য তৈরি হয়েছো। ওই যে বাইরে যে ছোট্ট চেয়ারটা দেখছো, ওখানে বসে পড়ো, তোমার কেরিয়ার আজ থেকে শুরু। ওই যে ক্লিক করলো না, আমার মনে আছে 2024 হ্যাঁ 2022 এর লাস্টে আমার লাক, আমার কেরিয়ার পুরোটাই পাল্টে গেল। ওই যে বললাম না, যে আমি খাদে পড়ছিলাম, আমি যেই মুহূর্তে আমার মনে হলো আমার লাইফে সব শেষ আর কিছু নেই, সেই মুহূর্তে সে বললো, না, এখনো কিছু বাকি আছে। ওখান থেকে আমার ইন্টার্নশিপ স্টার্ট। সেখানেও পলিটিক্স। আমি ভেবে পাই না এত পলিটিক্স কেন আমার সাথে। পলিটিক্স ইজ সাবজেক্ট, দ্যাটস গুড। তো এটা আমার একটা মানুষকে তৈরি করে দেয়, তুমি জানো। পলিটিক্স আমি পুরো সবার জন্য বলছি, যারা পডকাস্টটা শুনবেন পরবর্তীকালে বা শুনছেন, পলিটিক্স একটা সাবজেক্ট, এবং কিছু কিছু লোক অনার্স করে পলিটিক্সে, সেটা গুড দিক। তো তোমার সাথে যদি পলিটিক্স হচ্ছে, দ্যাট মিনস ইউ হ্যাভ সাম মেটেরিয়াল, তোমার মধ্যে কিছু আছে যার জন্য তোমার পিছনের লোক লাগছে। পিপল আর ইনসিকিউর। তো তুমি এরকম ভাবছো কি জন্য যে তোমার সঙ্গে কেন এমন হয়? এটা তো উল্টো দিক থেকে তোমায় ভাবতে হবে। এটা আমি তখন ভাবতাম, এখন আমি ভাবি আই এম ব্লেসড, যে যত বেশি লোকে আমার থেকে জেলাস ফিল করবে আর যত বেশি ইনসিকিউর হবে, ইনফ্যাক্ট যারা জেলাস ফিল করেছে বা করছে, আই এম ভেরি থ্যাঙ্কফুল টু দেম। আমি এখানে তোমার গ্রোথ ফ্যাক্টর, আমি তোমার পডকাস্টে আমি তাদেরকে থ্যাংক ইউ স্পেশালি জানাবো, যে আরো ভাই জ্বলো, আরো ভাই পলিটিক্স করো, যাতে আমি আরো স্যালারি বাড়াতে পারি, আরো গ্রোথ পাই। চেয়ারটা বসলে দেন শুরু হলো কেরিয়ার। এন্ড আই এম শিওর তুমি যখন অ্যাডমিনিস্ট্রেশনে গেছো, সেখানেও তোমাকে নিশ্চয়ই মেয়ে হিসেবে অনেক কিছু জিনিস ফেস করতে হবে। অনেক কিছু না, মিস্টার বিপ্লব শাহর সাইড থেকে আমি খুব প্রোটেক্টিভ ছিলাম। না, ওটা ঠিক আছে। এর পরবর্তীকালে তুমি তো ওখানে কন্টিনিউ করো না, ওখানে জব ছাড়লে তুমি অন্য জায়গায় গেলে। ওখানে তো আমার ইন্টার্নশিপ হয়েছে, 4 মাসের ইন্টার্নশিপ। ওখানে আমাকে পার্মানেন্ট করার কথা স্যার বলেছিলেন, ইনফ্যাক্ট স্যার অনেক চেষ্টাও করেছিলেন, কিন্তু একজন ট্রেনি ম্যানেজার ছিলেন লেডি, যিনি এখন আছেন কলকাতারই আর এক 5 স্টারে আছেন, আমি নাম বলবো না, আমি তাই চাই না কারোর প্রবলেম হোক।
উনি ছিলেন ভীষণ আমার মেন্টরের বলা যায় শত্রু। আচ্ছা, মেন্টর যেহেতু আমাকে হেল্প করেছে, উনি আমার পিছনে লেগে গেলেন তাকে হার্ট করার জন্য। বেশ। মানে পলিটিক্সটা আমার সাথে হয়েছে তার জন্য, মানে আমি কিন্তু শত্রু ছিলাম না, আমি জাস্ট একটা মোহরা ছিলাম, সেরকম ভাবেই আমার সাথে হয়। তারপর আমি যাই অ্যারিস্টোকেটে, ওখানে আমি 6 মাস আমার ক্যারিয়ার ওখানে ছিল অ্যাজ এ এক্সিকিউটিভ HR এ। ওখানে কিচ্ছু ছিল না, আর সত্যি কথা বলতে একটা ইন্টার্নশিপ করা মেয়ে কোনো আইডিয়া থাকে না একটা ডিপার্টমেন্ট কিভাবে সাজাতে হবে। ন্যাচারালি। কিন্তু বললাম না, থ্যাঙ্কস টু হিম, যে নিজের চেষ্টায় বলতে পারো গুগল সার্চ করে ইউটিউব দেখে আমি কাজ শিখেছি, কিভাবে ডিপার্টমেন্ট সাজাবো এইসব। আমি আমার এক HR ম্যানেজার পেয়েছিলাম, লেডি, উনিও এখন ভালো পজিশনে আছেন এক কলকাতারই এক বড় প্রপার্টিতে, তার সাথে আমার এখনো কন্ট্যাক্ট আছে। উনি 2 মাস ছিলেন। আর একজন ভদ্রলোক HR ম্যানেজার হিসেবে এসেছিলেন, তার সাথেও আমার কন্ট্যাক্ট আছে, তিনি ছিলেন 1 মাসের জন্য। বাকি 6 মাস আমি কিভাবে ওখানে পলিটিক্স ঝেলেছি, সবচেয়ে জুনিয়র আর সমস্ত 40, 45, 50 এজের লোকজনদের সাথে আমি রয়েছি অ্যাডমিনিস্ট্রেশনে একা। মানে ইউ ক্যান ইমাজিন তাদেরকে হ্যান্ডেল করা, রোলার কোস্টার গেছে আমার উপর দিয়ে, আমি সত্যি বলছি তোমাকে। কিন্তু হ্যাঁ, ওইগুলো দরকার ছিল তখন, যদি ওগুলো না হতো এখনই আইনটিকা হতো না, ওটা দরকার ছিল। তারপর সেখান থেকে কোথায় গেলে? বেজাতে আমি ভেবেছিলাম 1 বছর থাকবো। কেন বলতো, আমার যেহেতু বেশি এজে আমি হোটেল ইন্ডাস্ট্রিতে এসেছি, আমার সবসময় স্ট্র্যাটেজি এটা ছিল যে প্রত্যেকটা প্রপার্টি যতক্ষণ আমি ম্যানেজার ক্যাটারে পৌঁছচ্ছি ততক্ষণ আমাকে আমার স্যালারি আর গ্রোথিং এর জন্য আমি 1 বছর করে থাকবো। অনেকে হয় দেখবে 2 বছর 3 বছর ওয়েট করে যায় একই জায়গায়। এটা আমার পার্সোনাল থিঙ্কিং, তুমি যদি একটা চেয়ারে বসে পড়ো বেশি দিনের জন্য তো তোমার গ্রোথ সেখানে স্টাক হয়ে যাবে। কিছু করার নেই, কারণ একটা ম্যানেজমেন্ট কত পার্সেন্ট ইনক্রিমেন্ট দেবে তোমাকে, কত পার্সেন্ট হাইক দেবে? ডিপেন্ড করছে। তুমি যদি আমি ধরো আমি একজন সিরিয়াল এন্টারপ্রেনার, রাইট? আমি যখন হায়ার করি, আমি যে কোনো এমপ্লয়ির কাছ থেকে ওকে যা স্যালারি দেবো তার মিনিমাম 5 গুণ, ডিপেন্ডিং অন দ্য ইন্ডাস্ট্রি, মিনিমাম 5 গুণ থেকে 10 গুণ এক্সপেক্ট করবো। তার নিচে এক্সপেক্ট করলে আমি কোম্পানি রান করতে পারবো না, ঠিক আছে? মানে আমি যদি ম্যানেজারিয়াল পজিশনগুলোকে ভাবি বা টিম লিড ভাবি, একদম ফ্রেশারের কাছ থেকে আমি অন্তত 2 গুণ এক্সপেক্ট করবো। মানে যদি আমি অ্যাজিউম করা যাক 25,000 টাকা থেকে ইনকাম দিচ্ছি, সে অন্তত আমার জন্য 50,000 টাকা ইনকাম করে আনবে। আদারওয়াইজ সময় আমি রাখবো কেন? খুব ন্যাচারাল কথা, ন্যাচারাল, একদম। তো বি প্রফেশনাল, একদম ঠিক আছে। এবার কেউ যদি অর্গানাইজেশনকে ভ্যালু না দিতে পারে, ন্যাচারালি সেই এমপ্লয়ি সেই অর্গানাইজেশনের কোনো দরকার হয় না। তার মানে অর্গানাইজেশন খারাপ বা এমপ্লয়ি খারাপ এরকম ব্যাপার নয়, ম্যাচ করেনি। এবার তোমার এটা একটা কনসেপ্ট যে আমি 1 বছর থাকবো, মুভ করব। আবার আরেকটা কনসেপ্ট যে যখন তোমার সিভি কেউ দেখবে, হ্যাঁ, সে দেখবে তুমি কন্টিনিউয়াস মুভ করে যাচ্ছ, সে ওটাই দেখে। কিন্তু আমি ক্লিয়ারলি বলি, জাস্ট বিকজ অফ মাই স্যালারি গ্রোথ, মাই গ্রোথিং, আমি এটা করছি। এবার এমনও না যে খুব ভালো কোনো ব্র্যান্ড আমি এখন বসে আছি, তাও না, চেঞ্জ করতে কোনো সমস্যা নেই। যদি আমি কোনো ব্র্যান্ড থাকতাম, কোনো ব্র্যান্ডে, কোনো কর্পোরেটে, তাহলে অবভিয়াসলি আমি 3 বছর 4 বছর 5 বছর সেখানে থাকতাম নিজের সুবিধার জন্য। যে তোমার পেছনে একটা নামের ট্যাগ আছে। একদম, নাম শুধু না, ব্র্যান্ডসে আরো অনেক সুযোগ সুবিধা থাকে, প্রচুর সুবিধা থাকে। তুমি মেডিকেল ফ্যাসিলিটিস পেয়ে যাবে, সমস্ত কিছু। হ্যাঁ, তোমার ট্রিপ করলে তুমি ধরো যারা গ্রুপ রয়েছে, যাদের গ্রুপ হোটেলস রয়েছে, ধরো আমি যদি এক্সাম্পল দিই, আজকে নোভোটেল গ্রুপ, বা যদি আমি আজকে আইটিসি ভাবি ভারতের মধ্যে, বা আমি যদি ফুলট্রন ভাবি দেশের বাইরে, বা পাতি ম্যারিয়েট গ্রুপকে ভাবি দেশের বাইরে, তো দেশ এবং দেশের বাইরে মিলিয়ে ম্যারিয়েটে যখন আমরা কর্পোরেট একটা সাইন আপে যাই, আমাদের রেট অনেক কম হয়। হ্যাঁ, এবার ন্যাচারালি তুমি যখন সেখানটায় ঢুকবে, তোমারও অনেক কিছু বেনিফিটস পাবে। একদম, ফ্লাইট বেনিফিটস পাওয়া যায়, অনেক কিছু বেনিফিট থাকে, অনেক কিছু থাকে। এবার কি বলতো, মানে যদি কেউ আমাকে বলে ইউ আর নট আ লয়াল এমপ্লয়, আমি বলবো ইউ আর রং। কেননা HR ডিপার্টমেন্টে যখন আমি এসছি, আমাকে বসানো হয়েছে, তো অফকোর্স আই এম লয়াল টু ইউ। কেননা HR এর কাজই হচ্ছে ম্যানেজমেন্ট আর স্টাফের মধ্যে বন্ডিং করা। HR হচ্ছে একটা সুতো, যে একটা সূত্রে প্রত্যেকটা পুতির মালার মতো স্টাফেদের গেঁথে রাখে। সেই আন্ডারস্ট্যান্ডিংটা থাকা উচিত, কারণ দে আর মাই বেবিজ। HR সবসময় মাই হয়, আর আমি সবসময় এইভাবেই কাজ করি কি প্রত্যেকটা স্টাফ আমার বাচ্চা, আমার সন্তান।
এবার আমাকে ম্যানেজমেন্টেরটাও ভাবতে হয়, দুটো দিক ভাবতে হয়, তাহলে আমি তোমায় ব্যালেন্স করে চলতে আমাকে ব্যালেন্স করে চলতে, আমি লয়াল না কোথায়। হ্যাঁ, এবার এটাও তো না যে আমি লয়ালিটি দিয়ে আমার খরচা চলবে না, লয়ালিটি দিয়ে আমার ব্র্যান্ডেড স্যুট আসবে না, লয়ালিটি দিয়ে আমার 1600, 2000, 1900 টাকার লিপস্টিক আসবে না ভাই, ঠিক ঠিক রাইট? লয়ালিটি দিয়ে আমার ব্র্যান্ডেড ওয়াচ আসবে না। ঠিক। আমাকে নিজেরটাও দেখতে হবে, আমাকে দুদিক দেখতে হবে। এবার তোমাকে একটা আমার লাইফের ছোট্ট ঘটনা শেয়ার করি ফর অল দ্য অডিয়েন্স। অয়ন্তিকা প্রথম এসে আমাকে জিজ্ঞেস করেছে, বাস ঘড়িটা বেশ সুন্দর, তো এটা কত টাকা দাম আর এটা কি ঘড়ি? তো সবার জন্য এটা সিম্পল এডিফাই ক্যাসিও। এটা আমি যখন প্রথম কিনি, এটা আমার প্রথম কেনা দামি ঘড়ি। এটা তখন 25,700 টাকা আমি পে করেছিলাম। তখন বলতে এটা প্রায় আজ থেকে আমার ঠিক সালটা মনে নেই, 18 বছর আগে হবে, তার বেশিই হবে হয়তো, যখন কিনেছিলাম। অয়ন্তিকা, তোমাকে একটা খুব সিম্পল জিনিস বলি জীবনে, আমার তখন এটা কেনার মতন অত টাকা আমি ইনকাম করতাম না, আজ থেকে 18 বছর 19 বছর আগে। কিন্তু অন্টারপ্রেনিয়াল ওয়ার্ল্ডে, কর্পোরেট ওয়ার্ল্ডে কিছু কিছু ছোটো ছোটো জিনিস থাকে। তোমার জুতো, তোমার ঘড়ি, যে স্যুটটা তুমি পরে আছো, বা তোমার টাই যদি তুমি টাই পরো, অর যে তুমি গ্লাসটা পরে আছো, এগুলো ভীষণ ভীষণ মেজর পার্ট। তো তখন তো অত টাকা আমার পকেটে আমি ইনকাম করতাম না, একটা ডিসেন্ট ইনকাম করতাম এমপ্লয়ীদের স্যালারি দিয়ে, প্রফিট দেখে, ট্যাক্স পে করে। আমাকে এটা কিনতে তখন বেশ চিন্তাই করতে হয়েছিল। আমি পরপর দুটো ঘড়ি কিনেছিলাম। সেকেন্ড ইয়ার আমি একটা ব্ল্যাক ঘড়ি কিনি, হয়তো কোনো একটা পডকাস্টে আমি সেটা দেখাবো। আজকে হয়তো রোলেক্স ইউজ করি, কিন্তু এই ঘড়িটা আমার কাছে খুব প্রিয়, মানে ক্লোজ টু মাই হার্ট, বিকজ এটা আমার প্রথম কেনা দামি ঘড়ি। যেরকম তুমি তোমার প্রথম কেনা ব্লেজারটা মনে রেখেছো, সেরকম আমার প্রথম কেনা স্যুট ছিল, যেটা 11,000 টাকা দিয়ে কিনেছিলাম, লুই ফিলিপস ব্র্যান্ডটার নাম আমি বলছি। তখন এটা কিনতে গিয়ে আমাকে 5 বার ভাবতে ভালো দাম আছে, অফকোর্স তখনকার টাইমে 11,000 মানে অনেক অনেক। তো এন্ড আই লাভ ওয়াচেস, তাই জন্য আমার নজরটা গেছে ওখানে। রাইট। এবার এই জিনিসগুলো জীবনে একটা লেভেলে যখন স্পিরিচুয়ালি আপলিফট করা যায়, এগুলোর কোনো মানে থাকে না। কিন্তু স্পিরিচুয়াল ওয়ার্ল্ড অ্যাকচুয়ালি জিনিস বলে, তুমি যদি না সন্ন্যাস গ্রহণ করো, সন্ন্যাস মানে কিন্তু এরম নয় তুমি তোমার আশপাশে ওয়ার্ল্ড ছেড়ে চলে যাচ্ছ, ইটস এ রং কনসেপ্ট। আমি একটু ছোট্ট করে অন্যদিকে নিয়ে যাই ডিসকাশনটা, আই থিঙ্ক ইট উইল বি অপ্ট ফর এভরিবডি যারা কেরিয়ার শুনতে চাইছে। যখন তুমি স্পিরিচুয়াল লাইফে আপলিফট করবে, সেই সময় তোমার দুটো ব্যালেন্স বুঝতে হবে, তোমার কর্ম কি, তোমার ধর্ম কি, রাইট? তোমার কর্ম করার জন্য তোমার যদি এমপ্লয়ি থাকে, বা তুমি যদি কোনো একটা ফ্যামিলিকে মেনটেন করো, রান করো, তার জন্য যা যা করতে হয় তুমি করছো, এটা তোমার কর্ম। তার জন্য কি তুমি অধর্ম করছো না ধর্ম করে করছো? যদি তুমি ধর্ম করে করো, দেন ইওর কর্ম বিকামস ইওর ধর্ম। এক্স্যাক্টলি, রাইট? এবার তুমি ব্র্যান্ডেড স্যুট পরো, তুমি ব্র্যান্ডেড লিপস্টিক লাগাও, কি তুমি ব্র্যান্ডেড কানে দুল পরো, কি গোল্ডেন পরো, এটা তোমায় করতে হবে টু মেনটেন ইউর সেলফ। আর একটা গল্প আছে, তুমি যখন আজকে একটা লেভেলে উঠে গেছো, ধরো হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে তুমি একটা জায়গায় উঠে গেছো, হোটেল ইন্ডাস্ট্রি তুমি একটা জায়গায় বিলং করছো, তোমার নেক্সট ফেজে যেতে গেলে তুমি কি ইন্টারভিউ রুমে একটা খুব সস্তা জামা কাপড় পরে তুমি ঢুকবে? তোমাকে লোকটা স্যালারি দেবে না। এবার একটা কনসেপ্ট তোমাকে বোঝাই, তুমি এইচআর, আমাকে একটু বলো, ধরো আমি কোনো একটা অর্গানাইজেশনে গেলাম ইন্টারভিউ দিতে, অ্যাজিউম করো আমার টোটাল যে পেহনাবাটা আছে, আমি যেটা পরে আছি, মাই শুজ টু মাই স্যুট টু মাই ওয়াচ টু মাই গ্লাসেস, আমার টোটাল ধরো আমি অ্যাপ্রক্সিমেট বলছি, ধরো 10 লাখ টাকার পুরো মেটেরিয়াল আমি পরে আছি। মানে সস্তার বললাম, ইউর টোটাল লুক ব্র্যান্ড। হ্যাঁ ঠিক আছে, সস্তার বললাম, সস্তার 10 লাখ টাকা সবকিছু পরে আছে। সামনের লোকটা কিন্তু তোমার কাছে সাহস হবে না স্যালারি নিয়ে ডিসকাস করার, যে আমি আপনাকে মাসে 1 লাখ 1.5 লাখ টাকা দেবো। যদি কেউ করে, তার মতন বোকা আর কেউ হয় না, বিকজ সেই সামনের লোকটাকে দেখতে পাচ্ছে এই লোকটা কি করে মেনটেন করে, রাইট? এবার তুমি ধরো একটা লাইট কালারের ট্রাউজার পরে আছো, আমি তোমাকে দিয়ে এক্সাম্পল দিই, একটা মেয়ের কাছে আজকের যুগে 10 লাখ 15 লাখ যদি কর্পোরেট লেভেলে হয়, জামা কাপড় পরে ঘোরাটা এমন কিছুটা বড় ব্যাপার না, সি লেভেল পজিশন, ঠিক আছে? এবার সেখানে সেই মেয়েটা বা ছেলেটা যদি লাইট কালারের ট্রাউজার পরে, সেটাকে মেনটেন করা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। যখন সেটা পরে সে ঢুকছে, তার মানে এই লোকটি বা এই মেয়েটি একটা এরকম ট্রাউজার নেই, এর মাল্টিপল আছে। এগুলো কতগুলো হিউম্যান সাইকোলজি বুঝতে হয়। তো তুমি যখন কোনো একটা লোককে, আমার নেক্সট কোয়েশ্চেন তোমার কাছে, তুমি যখন একটা লোককে দেখো, জাজ করো, তুমি যেহেতু এইচআর ম্যানেজার রয়েছো,
তুমি প্রথম কি কি দেখো? আমি কাপড় দেখে বুঝি না একটা লোককে, আমি তো চোখ দেখে বুঝি। তুমি কি বোঝো, কিভাবে দেখো? সেম চোখ দেখে বুঝো। সেম। যখন যে কোনো পজিশন যখন এন্টার করে না ইন্টারভিউর জন্য, আমি তার চোখ দেখি হুম। যে তার নিড কি, সে কতটা ক্লান্ত, হুম। কতটা পরিশ্রান্ত, হুম। সে কতটা দুঃখী নাকি খুশি, সে চালাক চতুর নাকি নিরীহ। আমি প্রথমে সেটা দেখি, স্কিল আমি পরে দেখি। অফকোর্স স্কিল না থাকলেও তৈরি করে নেওয়া যাবে, আমি মাটির তালকে ছাঁচে ফেলে নিতে একদম, পারবো, মানুষ তৈরি করে মানুষ তৈরি করতে পারবো না। আপব্রিঙ্গিং প্রথম, ওটা ওর ফ্যামিলি থেকে আসে, ওটা ওর জিন থেকে আসে, যেটা আমি চেঞ্জ করতে পারবো না। যদি তার চোখে আমি লয়ালিটি দেখি, খিদে দেখি শেখার, ভাতের, আমি এই ওয়ার্ড ইউজ করছি, ভাতের খিদে খুব খুব ইম্পর্টেন্ট আজকের ডেটে, না সব সময়। যদি তার ইনকাম করার ইচ্ছাটা থাকে না, যদি তার এই জায়গা থেকে এই জায়গায় পৌঁছানোর ইচ্ছাটা থাকে যে না আমাকে পৌঁছতে হবে বাই হুক বাই ক্রুক, আমি তাকে হায়ার করবো ভাই। ঠিক। আর যদি আমি দেখি তার চোখে চালাক চতুরতা আছে, সে যতই স্কিল্ড পার্সন হোক আমি নিই না, কারণ আমি কোম্পানির জন্য কোনো থ্রেট রাখবো না। ঠিক। সেই পলিটিক্স করবে, সেই অন্যদের সরাবে। তোমার এই ওয়ার্ডটা আমি পাল্টাবো, তোমার আমি লাইফের অনেক কিছুই পাল্টেছি, এই ওয়ার্ডটাও আমি পাল্টাবো। পলিটিক্স ইজ গুড এগেইন, প্লিজ। সে আবার বাজে কিছু করবে, ক্যান বি ডান। পলিটিক্স মানে খারাপ নয়, প্লিজ আন্ডারস্ট্যান্ড। সেটা নাও পলিটিশিয়ান এন্ড পলিটিক্স আর টু ডিফারেন্ট থিং। আর ইন্ডিয়ান পলিটিক্স এন্ড আউট অফ ইন্ডিয়া পলিটিক্স আর ডিফারেন্ট। সিরিয়াসলি ইন্ডিয়ান পলিটিক্স খারাপ নয়, কিন্তু যেটা ভুল ভাবছো। আমি 60-এর উপরে দেশ ঘুরেছি কাজের সূত্রে, প্রচুর দেশে থেকেছি। কে তোমাদের এরকম ধারণা দিয়েছে ভারতবর্ষ মানে প্রচন্ড সব বাজে জিনিসপত্র আছে, দেশের বাইরে একদম সোনার তাল পাওয়া যাচ্ছে, এরকম কোনো ব্যাপার নেই কিন্তু। দ্যাটস ট্রু। হ্যাঁ, ইউরোপের সাথে তুমি ভারতকে কম্পেয়ার করতে পারো না। ইউরোপ ইজ ইউরোপ, যে কোনো ছোট কান্ট্রিও, ঠিক আছে? দে আর ক্লিন, দে নো থিংস, দে নো হাউ টু ওয়াক, দে নো হাউ টু মুভ। বাট তুমি যদি আজকে দে নো হাউ টু স্পিক, অফ কোর্স, সবথেকে বড় কথা তারা মানুষকে সম্মান দিতে জানে, মানুষের টাইমের ভ্যালু করতে জানে। ওটা সবচেয়ে বেশি জাপানিজ এন্ড চাইনিজরা। আমার তার জন্য ভীষণ ভালো লাগে তাদের। তুমি যদি মানে একটা মানুষের টাইমের যদি তুমি মূল্য না দিতে পারো, তো তুমি কিছুর মূল্য দিতে পারো। একদম ঠিক। কেন নো ওয়ান নোজ যে আজকে আমি এখানে বসে কথা বলছি, আধ ঘন্টা 1 ঘন্টা পর আমি এই পৃথিবীতে থাকবো কিনা। তো এই টাইমটা খুব ইম্পর্টেন্ট। ঠিক। আমি এই টাইমটা তোমাকে দিচ্ছি, তুমি এই টাইমটা আমাকে দিচ্ছ, এটাই সবচেয়ে বড় জিনিস, এটাই অ্যাসেট। আমি টাইমের খুব মূল্য দিই মানুষের, কারণ এক একটা টাইম, এক একটা মিনিট, এক একটা সেকেন্ড আমাদের জীবন থেকে বেরোচ্ছে, আমরা কিন্তু বুড়ো হচ্ছি। একদম একদম। তো এই টাইমটাকে ধরো, কাজে লাগাও। পডকাস্টটা শেষের দিকে চলে এসছে। আমি একটা খুব সিম্পল জিনিস অয়ন্তিকার জন্য বলে পডকাস্টটাকে র্যাপ আপ করছি। একটা মেয়ে যাকে আমি হায়ার করতে চেয়েছিলাম অ্যাজ এ মডেল, আজকে আমার পাশে বসে আছে পডকাস্টে আমার গেস্ট হিসেবে। আমার এই পডকাস্টে বিভিন্ন দেশের মন্ত্রীরাও বসেছে, সেলিব্রিটি অ্যাক্টর অ্যাক্ট্রেসও বসেছে, আইএএস থেকে শুরু করে WBCS অফিসার, ভারতের যদি ভাবি দেশের বাইরের বহু বিশিষ্ট মানুষ বসেছে। সেরকম খুব কমন মানুষ যারা জীবনে স্ট্রাগল করে দাঁড়িয়েছে তারা অনেকেই এসেছেন, তাদের মধ্যে অয়ন্তিকা একজন। এবং অয়ন্তিকাকে আমি প্রথম থেকে ভালোবাসি, শ্রদ্ধা করি, স্নেহ করি। হয়তো কিছু ক্ষেত্রে অয়ন্তিকার কাছে আমি একটা গাইডের মতন কাজ করেছি, হয়তো কিছু ক্ষেত্রে কোথাও বলার নেই, অয়ন্তিকা ফোন করে বলে যে একটা দিন দেখা করতে পারবে। আমরা নির্ভেজাল আড্ডা মেরেছি, অয়ন্তিকাকে আমি শুনেছি। শুধুমাত্র কিছু কিছু টাইমে মানুষের জীবনে এরকম একজনের দরকার হয় যে শুধুমাত্র বন্ধু, যার কাছে সব শেয়ার করা যায়। এই যে আজকে পডকাস্টে শেয়ার করছে, একজনকেও ভালোবাসতো, প্রেম করতো, এগুলো সব আমি জানি। একজনের সাথে ওর রিলেশনশিপ তৈরি হয়, যার 2টো বিয়ে, 3 নম্বর বিয়ে হিসেবে ওকে বিয়ে করতে চেয়েছিল, এটাও আমি জানি। এবার তখন আমি একটা গাইডেন্স দিয়েছি, তুই এরকম, আমি ওকে তুই বলি পডকাস্টের জন্য, হয়তো তুমি বলছি আজকে, তুই এরকম করিস না, তোর মনে হয় এটা কিন্তু ঠিকঠাক ছেলে না, আর ইউ নাটস, আর ইউ ম্যাড। আমি ওকে গালাগালিও দিই। আমার মনে হয় যারা আপনারা খুব কমন মানুষ হিসেবে পডকাস্টটাকে শুনছেন, প্লিজ আন্ডারস্ট্যান্ড, আমরা কেউ কমন মানুষ নই। আমরা প্রত্যেকে এক একটা বিশেষ কাজ করে চলেছি। একটা ল আছে, যে লটা বলে একটা প্রজাপতি যখন ওড়ে, সেটার যে ভাইব্রেশন করে হাওয়াতে, তার একটা এফেক্টও গিয়ে অন্য কোনো জায়গায় অন্য কোনোভাবে পড়ে। সেটা যদি না উঠতো তাহলে হয়তো ওই ঘটনাটা ঘটতো না। উইচ মিনস ইচ অ্যান্ড এভরিথিং যা আমরা করি একটার সাথে কো রিলেটেড।
কানেক্টেড। ভেবে দেখুন তো, আপনার বাড়ির সামনে যে ছেলেটি এসে জঞ্জাল পরিষ্কার করে, ও যদি না করতো আপনি তো ঠিকভাবে হেঁটে যেতে পারতেন না, রাস্তার মধ্যে কাদা ভর্তি, ময়লা ভর্তি, রাইট? আপনার জুতোটা নোংরা হয়ে যেত। তাহলে আপনার যদি জুতোটা নোংরা হতো, আপনি খালি পায়ে যেতেন, হতে পারতে তার জন্য পায়ে একটা কোনো অসুখ হয়ে গেল, যার জন্য আপনি ডাক্তারের কাছে ছুটলেন, তাহলে ডাক্তার ইনকাম পেলো, আপনার পয়সাটা বেরিয়ে চলে গেল। তাহলে ওই সাধারণ নর্মাল নোংরা তোলার লোকটারও আপনার জীবনে একটা দরকার রয়েছে। আমি এক্সপেক্ট করব অয়ন্তিকার মতন আরো অনেক মেয়ে এগিয়ে আসুক তাদের স্টোরি শেয়ার করার জন্য। ঠিক এর আগের পডকাস্টটা আমার এক ছাত্রীকে নিয়ে করা, ঋতুবিনা, পারলে ওর ঘটনাটাও শুনে নেবেন। শি লস্ট হার ফাদার অ্যাজ ওয়েল, ফাইটার মেয়ে। আর এরকম একটা অন্য ধরনের ফাইটার মেয়ের গল্প আমি আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। এবং ও শুধু ফাইটার না, ও লাইফটাকে সম্পূর্ণ ক্লোজভাবে নিয়ে, হাসি খুশিভাবে নিয়ে ও এগিয়ে চলেছে। আপনারা প্লিজ ওকে আশীর্বাদ করুন এবং যথেষ্ট পারবেন ভালোবাসবেন। একটা মেয়ে যে শিরদাঁড়া সোজা করে চলা মেয়ে, নিজেকে বিকিয়ে দেয়নি এবং কন্টিনিউয়াস নিজের গ্রোথের দিকে তাকিয়ে এগিয়ে চলেছে। অয়ন্তিকা, অনেক ধন্যবাদ আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ আমাকে ডাকার জন্য।